হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 অ্যান্ড 10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। ক্লাস 9 তোমাদের কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে তোমাদের কিন্তু এই সেকেন্ড সামেটিভের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা তোমাদেরকে ক্লাস করাবো। তো ঠিক ওই কথা মতোই আমরা আগের দিন লাইফ সায়েন্সের যে পার্টটা পড়ছিলাম সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। আশা করি তোমরা ভিডিওটি সবাই দেখে ফেলেছো, এবং তোমরা যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটা দেখে নিও। আজকে আমরা পড়ব তারপরে দুটো ছোট ছোট টপিক। এই যে আজকে আমরা যে দুটো টপিক পড়বো সেটা তারপরে দুটো ছোট ছোট টপিক, একটা বাষ্পমোচন আর একটা হচ্ছে খনিজ পুষ্টি। এই দুটো চ্যাপ্টার আজকে আমরা পড়বো। এখানে আছে বাষ্পমোচন, এই বাষ্পমোচনটা পড়বো, তারপরে আমরা এখানে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, এবং তারপরে আমরা এখানে করবো হচ্ছে খনিজ পুষ্টি, তারপর এটাতে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এবার কি, এই যে আমাদের দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের খুব 2 মার্কস বলো বা 5 মার্কস বলো কোয়েশ্চেন আসে না। এখান থেকে মেনলি আমাদের 1 মার্কসে কিছু কোয়েশ্চেন আসে। তো এই দুটো টপিক যেহেতু ছোট ছোট, তাই দুটো টপিক আমি তোমাদেরকে একবারই করে দিব। তো লেট করো না, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমাদের রেগুলার কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে। তো তোমরা যেন কোনো ক্লাস যেন মিস না করো, ঠিক আছে? এবং যারা তোমরা চ্যানেলের নতুন, এটা আমাদের ক্লাস 9 এর কিউআর কোড, তোমরা অবশ্যই কিন্তু এটা স্ক্যান করে জয়েন হয়ে যাও, এবং সেখানে কিন্তু আমরা ক্লাস সংক্রান্ত সমস্ত রকম আপডেট বা পিডিএফ এগুলো কিন্তু আমরা এখানে সব শেয়ার করব। ওকে, তো চলো আর লেট না, তোমাদের এক্সাম অলরেডি চলে এসেছে, তোমাদের খুব ভালো মতো পড়তে হবে, একটা ভালো মতো প্রিপারেশন করতে হবে। তার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভীষণই ইজি ওয়েতে এবং সহজ করে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো চলো আমরা আজকে ফার্স্ট টপিক যেটা আছে আমাদের বাষ্পমোচন, সেটা আমরা আগে শুরু করি। দেখো বাষ্পমোচন কি বলছে এখানে, যে শারীরিক, আচ্ছা আমরা আগে বলি বাষ্পমোচনটাকে। তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো যে আমার জলটা বাষ্প হয়েছে। বাষ্পমোচন মানে কি, বাষ্প থেকে হবে। তাহলে বাষ্পমোচন মানে এই যে উদ্ভিদ কি করে, মূল দিয়ে, আমরা জানি উদ্ভিদের যে মূল মাটির নিচে থাকে, ওই মূল দিয়ে জল শোষণ করছে, জল শোষণ করে উদ্ভিদের সারা দেহে পৌঁছে দিচ্ছে, তাই তো? এবার দেখো আমাদের শরীরে যখন কোনো রোগ হয়, এবার কি হয়, আমাদের শরীরে কোনো কিছুর পরিমাণ কমে যায় বা আইদার বেড়ে যায়। তো আমাদের শরীরে যখন কোনো কিছুর পুষ্টি বা নিউট্রিয়েন্ট কিছুর পরিমাণ যখন বেড়ে যায় বা কমে যায়, আমাদের কিন্তু রোগ হয়, তাই তো? দেখবো আমাদের কিন্তু একটা নর্মাল সেগুলোর মাত্রা আছে, বা সেগুলোর থেকে বেশি বা কম হয়ে গেলে আমাদের রোগ হয়। ঠিক তেমনি এই গাছেদের ক্ষেত্রেও কিন্তু কোনো জিনিস বেশি বা কম হয়ে গেলে গাছের ক্ষেত্রেও কিন্তু রোগের সৃষ্টি হবে। এবার আমরা তো বুঝবো, গাছ তো সেভাবে বুঝতে পারবে না, তাই না? তো এই জন্য গাছের সবকিছু একদম প্রসেস অনুযায়ী সব রেডি করা। তো এটা কি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ, প্রধানত পাতার পত্ররন্ধ্র থেকে অতিরিক্ত জল, পত্ররন্ধ্র মানে কি বলছি, স্টোমাটা, এটা কি আমি পরে বলছি, বাষ্পাকারে পত্ররন্ধ্র থেকে অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়, তাকে বাষ্পমোচন বা প্রস্বেদন বলা হয়। মানে কি হচ্ছে, এই পাতার সাইডে দেখবে ছোট ছোট কিছু ছিদ্র থাকে, যেটাকে আমরা বলি স্টোমাটা বা পত্ররন্ধ্র। রন্ধ্র মানে কিন্তু ছিদ্র। এবার এই পাতার মধ্যে আমাদের কিছু ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো আমার পাতার নিচের পোর্শনটাতে বেশি থাকে, ওপরের পোর্শনটাতে কম থাকে। কি কারণে? কারণ পাতার অতিরিক্ত জলটা আমার বাষ্পাকারে বেরিয়ে তো যেতে হবে, কিন্তু যদি ওপরের পোর্শনেও যদি আমার স্টোমাটা থাকে, তাহলে আমার আরো বেশি জল বাইরে বেরিয়ে যাবে। এবার অতিরিক্ত জলটা আমরা বাইরে বের করবো, এর ফলে উদ্ভিদ দেহটা আমার শীতল থাকবে, কিন্তু অতিরিক্ত থেকে বেশি যেটা প্রয়োজন সেটা বের করব, এর ফলে আমার উদ্ভিদ দেহ শীতল থাকবে। কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল যদি আমার বাষ্প হয়ে যায়, তাহলে কি হবে, গাছের পাতা কিন্তু নেতিয়ে যাবে, পাতা কিন্তু তখন ঝরে যাবে। তো দেখো, কম হলেও মুশকিল, বেশি হলেও মুশকিল, তাই তো? তো ঠিক ব্যালেন্স করার জন্য, যেহেতু পাতার ওপরের দিকটা একদম সূর্যের দিকে থাকে, ডাইরেক্ট আলোটা পড়ে, তো সেখান থেকে আমার জলটা বাষ্প হওয়ার চান্স অনেক বেশি। তো ওই জন্য কি হয়, ওই জায়গাটা স্টোমাটা আমার কম থাকে, যেন অতিরিক্ত জল বাষ্প হতে না পারে, যেটুকুন প্রয়োজন সেইটুকুন। তাই জন্য লোয়ার দিকে আমার স্টোমাটা থাকে, যেখানে আমার ডিরেক্ট সূর্যটা পড়ছে না, আবার সেখান থেকে আমার জলটাও বাষ্প হতে পারছে। বোঝা গেল কি বললাম? তো এটা কি বলছে এখানে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বাষ্পমোচনের ডেফিনেশনটি হচ্ছে অতিরিক্ত জল পাতা, মানে পাতার যে অতিরিক্ত জল সেটা বাষ্পাকারে নির্গত হয়ে যায়, একে আমরা বাষ্পমোচন বলবো। তাহলে কি বলছে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ মানে পাতার প্রধান স্থান যেটা আছে পত্ররন্ধ্র থেকে অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত করে দেয়, তাকে বাষ্পমোচন বা প্রস্বেদন বলা হয়। এই গেল আমার
বাষ্পমোচনের ডেফিনেশন। বোঝা গেল? এরপর এরপর আছে আমাদের এখানে বাষ্পমোচনের স্থান। এই যে বাষ্পমোচন এটা কোথায় হয়? শুধু কি এটা আমার এই পাতা দিয়েই হবে? দেখো, এক নাম্বার কথা, আমাদের পাতা দিয়ে তো হবেই বাষ্পমোচন। এই পাতার যে আমার স্টোমাটা বা যেটাকে আমি বলবো পত্ররন্ধ্র, এখান দিয়ে তো আমার হবেই, স্টোমাটা দিয়ে হবে। দুই নাম্বার আমার এখানে হবে একটা লেন্টিসেল। লেন্টিসেল কি এটাও আমি তোমাদের বলবো। আর একটা এখানে আমার আছে কিউটিকল। এই তিনটা জায়গা দিয়ে আমার এই বাষ্প মোচনটা হবে। এই তিনটা জায়গা দিয়ে আমার বাষ্প মোচন হবে। এই যে স্টোমাটা, এটাকে আমি বলবো হচ্ছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। এই স্টোমাটাকে আমরা পত্ররন্ধ্র বলে থাকি, বা স্টোমাটা বা এটাকে আমরা কি বলবো এখানে পত্ররন্ধ্র। সেম জিনিস, বাংলায় বলা হয় পত্ররন্ধ্র। আর রন্ধ্র কথার মানে কি? রন্ধ্র কথার মানেই কিন্তু আমার এখানে ছিদ্র। আর স্টোমাটার ছবিও আমি তোমাদেরকে দেখাবো। তাহলে তিনটা জায়গা থেকে আমার বাষ্পমোচন হচ্ছে। একটা পাতার পৃষ্ঠে থাকা পত্ররন্ধ্র, আরেকটা আমাদের লেন্টিসেল যেটা আমাদের কাণ্ডের মধ্যে থাকে, আরেকটা আমাদের কিউটিকল যেটা পাতার ত্বকে থাকে। সবচেয়ে বেশি বাষ্পমোচন আমাদের এই পত্ররন্ধ্র দিয়ে হয়। মোটামুটি 97% বাষ্পমোচন আমাদের এই পত্ররন্ধ্র থেকে হয়। লেন্টিসেল থেকে আমাদের ভীষণই সামান্য পরিমাণ হয়, যেটা আমাদের 0.1%, এবং কিউটিকল দিয়ে আমাদের 3 to 10% বাষ্পমোচন হয়। বোঝা গেল? এবার আমরা দেখব এই যে জায়গাগুলো দিয়ে বাষ্পমোচন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। আমার এখানে আছে পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন। এই যে আমরা দেখলাম পত্ররন্ধ্র, এর মাধ্যমে কিভাবে বাষ্পমোচনটা হচ্ছে। দেখো, এটা করার আগে আমরা এখানে একটা ছবি দেখি। এটা হচ্ছে আমাদের সেই পত্ররন্ধ্র, দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের সেই পত্ররন্ধ্র যেখান দিয়ে আমাদের বাষ্পমোচন হয়। তাহলে এই গোটাটা কি? এই দেখো, এইটা হচ্ছে আমার একটা পাতা। এই পাতাটা যদি, এই যে একটা পাতার ছবি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই পাতাটা তুমি যদি একটা লেয়ার তুলে যদি তুমি মাইক্রোস্কোপে দেখো, তুমি এখানে এই স্ট্রাকচারটা কিন্তু দেখতে পাবে। এই স্ট্রাকচারটা তুমি দেখতে পাবে এরকম বড় করে। এটাকে যদি তুমি একটুখানি লেয়ার তুলে যদি মাইক্রোস্কোপে দেখো, তুমি এখানে এই জিনিসটা দেখতে পাবে। এবং এই যে জিনিসগুলো ভিতরে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের পত্ররন্ধ্র। এবার দেখো, কোনো কোনো পত্ররন্ধ্রকে জায়গাটা খোলা, দেখতে পাচ্ছ এই জায়গাটা খোলা। এখানে কি এই জায়গাটা আছে, এটা কিন্তু আমার বন্ধ। তার মানে কি এইটা আমার ওপেন, এটা কিন্তু আমার ক্লোজ। এটা ওপেন পত্ররন্ধ্র মানে খোলা পত্ররন্ধ্র, এটা আমার ক্লোজ। দেখো লেখা আছে ক্লোজ, আর এখানে আমার লেখা আছে হচ্ছে ওপেন স্টোমাটা। তাহলে এইবার এগুলাকে যদি আমি এবার বড় করে মাইক্রোস্কোপে দেখি, তখন আমি এখানে এই স্টোমাটার ছবিটা এরকম দেখতে পাবো। এটা আমার ক্লোজ দেওয়া আছে, এটা আমার ওপেন দেওয়া আছে। দেখো ছবিটা। এই গোটাটাকে যে আমরা পত্ররন্ধ্র বলবো তা কিন্তু না। জাস্ট পত্ররন্ধ্র মানে আমি কি বললাম, এই যে বললাম আমি পত্ররন্ধ্র, এই যে বললাম পত্ররন্ধ্র, এটা কি? এটা একটা আমার ছোট টাইনি পোর, যেটাকে আমরা বলি ক্ষুদ্র ছিদ্র সদৃশ, ছিদ্র সদৃশ, ছোট্ট ছিদ্র। এবার কি এই যে ছিদ্র, এই যে ছিদ্রটা, এটা হচ্ছে আমাদের একটা পত্ররন্ধ্র। এইটুকুনটা এইখানে দেখো রন্ধ্রটা বন্ধ আছে, এটা আমার কিন্তু বন্ধ আছে। ওকে, এবার তাহলে এই যে রন্ধ্র, এই রন্ধ্রটাকে কে প্রোটেক্ট করে আছে? দেখো এই যে সেলটা দেখতে পাচ্ছ, প্রোটেক্ট করে আছে দুই দিক থেকে। এই যে সেলটা আমি তোমাদের এখানে কোথায় বুঝিয়ে দিই, একে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একেই বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই যে এটা মনে করো আমার একটা পত্ররন্ধ্র, যেটা আমার কি খোলা। এবং এই যে দুই পাশে সেলটা দেখতে পাচ্ছ, যেই সেলটা আমি এখানে করলাম, এই যে সেল, এই সেলটাকে আমরা বলবো হচ্ছে গার্ড সেল। দেখো এখানে দেওয়া আছে, এটা আমার গার্ড সেল। তো গার্ড সেলকে বাংলায় বলা হয় রক্ষী কোষ। রক্ষী কোষ এরা কি করে? এই যে ওপেনিং এর যে পোর্টটা, এইটা হচ্ছে আমার ছিদ্রটা, এদেরকে রক্ষা করে। এবার এদের মধ্যে থাকবে আমার নিউক্লিয়াস, মনে করো, ঠিক আছে? তারপর এখানে আমার আরো কি থাকবে? দেখো এখানে নিউক্লিয়াস থাকবে, বা এখানে আমার ভ্যাকুওল থাকবে, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট থাকবে, ঠিক আছে?
ভ্যাকুওল, তারপর এখানে আমার থাকবে নিউক্লিয়াস, এবং এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমার এখানে ক্লোরোপ্লাস্ট থাকবে। তাহলে আমাকে এখানে জানতে হবে যে এটা আমার কি, এটা গেল আমার ভ্যাকুওল বা গহ্বর, ভ্যাকুওলই বলে দিতে পারি, ঠিক আছে। এটা কি, এটা গেল হচ্ছে আমার নিউক্লিয়াস, এবং এই যে এখানে দেখতে পাচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট। বোঝা গেল? এটুকুনটা ক্লিয়ার? এই গেল হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট। এবং এর ইয়েতে আমার কিছু হচ্ছে কি থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র শর্করা জাতীয় ইয়ে থাকবে, যেগুলোকে আমি বলবো হচ্ছে কি আমাদের এখানে কার্বোহাইড্রেট বা শর্করা। এবং এই রক্ষী কোষ, যেটাকে আমি বললাম রক্ষী কোষ বা গার্ড সেল, এবার এদের বাইরে সম্পৃক্ত কোষ থাকে, যেগুলোকে আমি বলবো এপিডার্মাল সেল, যেগুলো থেকে গার্ড করে রাখছে একদম বাইরের লেয়ারটা, এপিডার্মাল সেল। অর্থাৎ এই যে আমার ছবিটা দেখো, এইখানে এই যে সেলগুলোকে দেখছো, এগুলো হচ্ছে কি এদের এপিডার্মাল সেল, বা এটাকে বলতে পারি আমরা সম্পৃক্ত কোষ। মানে কি, এই যে ছবিটা, এর বাইরে দিয়ে আমার এরকম করে কিছু সেল থাকবে, এরকম করে যে সেল থাকবে, এদেরকে আমি বলবো এপিডার্মাল সেল, এপিডার্মাল কোষ বা সম্পৃক্ত কোষ। বোঝা গেল? এই হচ্ছে আমাদের একটা ওপেন স্টোমাটা, এই যে এখানে স্টোমাটা, এটা কিন্তু আমার ওপেন, এটা আমার হচ্ছে চিত্র। এটা কিসের চিত্র বললাম? ওপেন পত্ররন্ধ্র, খোলা, খোলা লিখে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, ওপেনই লিখি, শুনতে ভালো লাগবে। পত্ররন্ধ্র। বোঝা গেল? এই আমাদের একটা পত্ররন্ধ্রের ছবি, যেটা আমার এই স্ট্রাকচারটা আমার কই থাকে, এই স্ট্রাকচারটা আমার কোথায় থাকে, এই যে পাতা, এই যে মনে করো আমার একটা পাতা, এটা যদি আমার একটা পাতা হয়ে থাকে, এটা মনে করো পাতার আমার পৃষ্ঠদেশটা, এবার এইখানে আমার এখানে এই ছোট ছোট ইয়েগুলো থাকে, মানে এখানে আমার এরকম টাইপের স্টোমাটা গুলো থাকে, এটা মনে করো একটা স্টোমাটা। এটাই যখন তুমি আন্ডার মাইক্রোস্কোপ দেখবে, তখন তুমি কিন্তু এখানে এই গোটা স্ট্রাকচারটা দেখতে পাবে। এবং এখানে আমার এছাড়া কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গুড়ি 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 থাকে, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হচ্ছে শর্করা জাতীয় কিছু খাদ্য। এগুলোকে আমরা কি বলবো? শর্করা। ঠিক আছে, বোঝা গেল? এই তোমাদের একটা স্টোমাটার ছবি। এবার আমরা দেখব এখান থেকে কিভাবে বাষ্প মোচন হচ্ছে। চলো তোমরা শুধু লিখে নি ভাষাতে, ঠিক আছে। ফার্স্টে আমরা লিখবো এই, এখান থেকে আমাদের কি হয়, 97% বাষ্প মোচন আমার এর মাধ্যমে হচ্ছে। তাহলে আমরা কি লিখবো এখানে? 97%, যা পড়লাম আমরা সেটাই লিখবো, বাষ্প মোচন পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। মাধ্যমে হয়। তারপরে এখানে 2 নাম্বার দিয়ে আমরা কি লিখবো, যে পাতা পৃষ্ঠতলে পত্ররন্ধ্র থেকে, যা যা আমরা এতক্ষণ ধরে বললাম সেগুলোই লিখবো। পাতার পৃষ্ঠতলে পত্ররন্ধ্র থাকে। তারপরে 3 নাম্বার আমরা কি বলতে পারি, যে পত্ররন্ধ্রগুলি উপবৃত্তাকার হয়। এই দেখো পত্ররন্ধ্রগুলির শেপ, যেটা আমি এখানেও আঁকলাম, দেখো এগুলো কি সম্পূর্ণ গোলাকার না, এগুলো কিন্তু এরকম আমার উপবৃত্তাকার হচ্ছে, এরকম উপবৃত্তাকার, তো এগুলো কিন্তু আমার গোলাকার নয়। তাহলে এখানে আমরা কি বলবো, এই পত্ররন্ধ্রগুলি আমার উপবৃত্তাকার হয়।
যেটা দেখলাম ছবিতে সেটা। এই জন্যই আমরা সবসময় বলি, আমি তো সবসময় সবাইকে বলি ছবি দেখে পড়ো, কারণ ছবি দেখে পড়লে তোমার মনে থাকবে। কারণ মনে করো যে যখন কোনো আমরা সিনেমা দেখি, তখন কি সিনেমাটা এত বড় সিনেমাটা হয়, কিন্তু আমরা একবার দেখেই তো মাথায় রেখে দিতে পারি এবং সবাইকে একদম গল্প করে একদম গোটা সিনেমা বলে দিব। কিন্তু পড়া, 2 পৃষ্ঠা পড়া তুমি যে আজকে তোমাকে আজকে আমি পড়াই, তুমি পারবে ওটাকে আবার এক্ষুনি একজনকে গল্প করতে? কিন্তু সিনেমাটা আমরা পারি, তাই না? এখনই দেখে আসলাম, একজনকে টোটালটা আমরা বলে দিতে পারি, কারণ তুমি সেটা ইন্টারেস্ট নিয়ে দেখছো, তুমি ওটা ভিজুয়ালাইজ করছো, নিজের মনের মধ্যে গেঁথে নিচ্ছ। কিন্তু পড়া, এটাকে তো আমরা কেউ মানছি না, আরে পড়তে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, এই জন্য আমাকে পড়তে হবে, এই ভেবে পড়ছি। তুমি যেটা ইন্টারেস্ট সহকারে পড়বে সেটা তোমার একদম মাথার মধ্যে সবসময়ের জন্য সেট হয়ে যাবে। তো এই জন্যই যখনই কিছু পড়বে মনে হবে ভালো লাগছে না, তখন সেটা ছবি দেখে ভিজুয়ালাইজ করে পড়বে, তাহলে দেখবে জিনিসটা একদম মাথার মধ্যে সেট হয়ে গেছে। ওকে। পত্ররন্ধ্র গুলি উপবৃত্তাকার হয়। তারপর আমার কি 4 নাম্বার যদি আমি বলি, যে পত্ররন্ধ্রগুলিকে ঘিরে আমার কে থাকে? রক্ষী কোষ থাকে। নেক্সট লিখবো আমরা পত্ররন্ধ্রগুলিকে ঘিরে রক্ষী কোষ থাকে। তারপর এখানে 5 নাম্বার আমরা বলতে পারি রক্ষী কোষের উপাদান কি কি আছে ওখানে আমার? সম্পূরক কোষ। এবার আমরা লিখবো রক্ষী কোষকে ঘিরে তো আমার সম্পূরক কোষ বা এপিডার্মাল সেল থাকেই, কিন্তু রক্ষী কোষের উপাদানগুলি কি কি? দেখো, এই যে রক্ষী কোষ, এই যে ছবিটা আমরা আঁকলাম, এই রক্ষী কোষটাকে ঘিরে কি আছে আমার? এই সব এই যে লেয়ার গুলো, এপিডার্মাল লেয়ার গুলো রক্ষী কোষকে ঘিরে নিয়ে আছে, তাই না? কিন্তু এবার এইটা তো আছে, এবার এই যে আমার রক্ষী কোষ, এই যে সেলটা, এদের মধ্যে আমার কি কি আছে? নিউক্লিয়াস, তারপর হচ্ছে ভ্যাকুয়াল নিউক্লিয়াস, শর্করা, এবং এখানে আছে আমার ক্লোরোপ্লাস্ট। তো এগুলো আমাকে কিন্তু এখানে লিখতে হবে। রক্ষী কোষের উপাদান আমার কি কি? শর্করা, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, আর কি? ও গহ্বর বা ভ্যাকুয়াল যেটা বলো। এবং এই রক্ষী কোষকে এটাকে ঘিরে কে আছে আমার এখানে? সম্পৃক্ত কোষ। ঠিক আছে, এই গেল আমার পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্প মোচন। আশা করি এটা সবার ক্লিয়ার, এখানে কারো কোনো রকম প্রবলেম নেই। এখন আমরা দেখব হচ্ছে এই লেন্টিসেল। লেন্টিসেলটাকে আমি আগেই বললাম 3 ধরনের হয়। তো এবার আমরা দেখব এই লেন্টিসেলের মাধ্যমে আমার কি করে বাষ্পমোচন হচ্ছে। এই আমার লেন্টিসেলের মাধ্যমে, এটা হচ্ছে আমার একটা লেন্টিসেলের ছবি। এই দেখো, এটা আমার বুঝতেই পারছো গাছের কাণ্ডের ছবি, অর্থাৎ মনে করে গাছের কাণ্ড, এবং গাছের কাণ্ডের মধ্যে দেখো এরকম কিছু কিছু ফাটল বা এরকম ছিদ্র সদৃশ থাকে, অসংখ্য ছিদ্র। এগুলা কি? কাণ্ড। এটা আমার কাণ্ড, এখানে আমার কি থাকে? অসংখ্য ছিদ্র সদৃশ, ছিদ্র সদৃশ, এগুলোকে আমি বলবো হচ্ছে লেন্টিসেল। এবার এখান থেকে আমার সবচেয়ে কম পরিমাণে হয়, আমি আগেই বললাম এখান থেকে এই কাণ্ডর থেকে আমাদের কত হয়? হ্যাঁ, এই যেখানে আমি আগেই লিখে দিলাম, কাণ্ডর থেকে আমাদের, এবার এই লেন্টিসেল থেকে আমাদের 0.1% বাষ্পমোচন হয়। তাহলে বুঝতেই পারছো হারটা কতটা পরিমাণে কম, কারণ এখানে হচ্ছে আমার 97%, এখানে 0.1%। ওকে, তো এবার আমরা এখানে তো বুঝেই গেলাম। এবং এই যে লেন্টিসেল, এটাকে যদি তুমি এই এক একটা কিছু মানে কিছু অংশ দিয়ে মাইক্রোস্কোপে দেখো, তুমি এখানে এই জিনিসটা দেখতে পাবে। এই যে এইটা, এটা কিন্তু আমার এখানে লিভিং, ঠিক আছে? এইটুকুন অংশটা আমার লিভিং, এগুলো কিন্তু আমার ডেড। এবং এই যে এটা, এগুলা কিন্তু আমার প্যারেনকাইমা, প্যারেনকাইমা সেল। সবাই তোমরা পড়েছো প্যারেনকাইমা সেল, এগুলো হচ্ছে আমার প্যারেনকাইমা। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, এই যে এই পাশের এগুলো, এগুলো হচ্ছে আমার মৃত বা ডেড সেল,
এবং এই যে এটা হচ্ছে আমার প্যারেনকাইমার সেলটা। ঠিক আছে, এবার আমরা এখানে দেখবো এই লেন্টিসেলের মাধ্যমে কিভাবে হচ্ছে। আমি আগেই বললাম এখান থেকে আমার সবচেয়ে কম হচ্ছে, তাহলে আমি এখানে 1 নাম্বার পয়েন্টে লিখবো 0.1% বাষ্পমোচন লেন্টিসেলের মাধ্যমে হয়। ওকে, তারপর এখানে 2 নাম্বার পয়েন্টে আমরা বলবো যে লেন্টিসেলটা কি কাস্টল উদ্ভিদের দেহে অসংখ্য ছিদ্র সদৃশ। তাহলে এখানে কি বলবো আমরা, লেন্টিসেলটা কি কাস্টল উদ্ভিদের দেহে অসংখ্য ছিদ্র সদৃশ। ঠিক আছে, মানে এই যে আমার কাণ্ড, এদের মাঝখানে আমরা এরকম অসংখ্য ছিদ্র সদৃশ অংশ দেখতে পাবো, এটাকেই আমরা বলবো হচ্ছে লেন্টিসেল। ব্যাস এটুকুনি, এর বেশি এখান থেকে আর কিছু জানার দরকার নেই। এরপরে লাস্ট আমার কি আছে, লাস্ট আমার এখানে আছে কিউটিকলের মাধ্যমে বাষ্পমোচন। এই যে এটা আমার একটা পাতার কিউটিকল, মানে পাতার লেয়ার। তুমি যদি পাতার লেয়ারটাকে মাইক্রোস্কোপে দেখো, তুমি এখানে এরকম একটা ছবি দেখতে পারবে। আচ্ছা, তার মানে কি, এটা তো বুঝতেই পারছি। দেখো এখানে আমাদের এই যে ছবিটা এখানে আমার দেওয়া আছে, এটা আমার লোয়ার এপিডার্মিস, এটা আমার আপার এপিডার্মিস। এটা আপার এপিডার্মিস, এটা লোয়ার এপিডার্মিস, মানে আমার একদম বাইরের সেল, তাই তো, বাইরের অংশ। এবার এই যে দুটো এপিডার্মিস, এদের উপরে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, একটা মোমের মতো আস্তরণ দেখা যাচ্ছে ক্লিয়ার করে। এই যে টুকুর অংশটা, এই যে এই অংশটা এটার উপরের বা এটার নিচে, দেখো এখানে হালকা হালকা দেওয়া আছে, এই অংশটাকে আমি বলছি কিউটিকল। এটাকে আমি বলছি হচ্ছে কিউটিকল। মানে এই পাতার, মানে দেখো বাষ্পমোচন তো আমার হচ্ছে, পত্ররন্ধ্র দিয়ে হচ্ছে বা হচ্ছে আমার লেন্টিসেল দিয়ে হচ্ছে। এবার আমরা ত্বকের দিকেও হবে। এবার এত, মানে যদি হাড়ে যদি আমার বাষ্পমোচন হয়, তো একটা টাইম কি হবে, আমার একটা টাইমে গিয়ে আমার ওখানে বেশি জল বাষ্প হয়ে যাবে, যার ফলে উদ্ভিদের দেহ কিন্তু নেতিয়ে যাবে, মানে পাতাটা ঝরে পড়বে। এটা তো করতে দেওয়া যাবে না। এবার এই বাষ্পমোচনটাকে আমার প্রিভেন্টও করতে হবে। দেখো এই ত্বকের সাহায্যে আমার বাষ্পমোচন হচ্ছে তো ঠিকই আছে, যদি বেশি পরিমাণে হয় না হয়, এই জন্য এই ত্বকের ওপরে আমাদের একটা কিউটিকলের লেয়ার থাকে, একটা মোম সদৃশ অংশ থাকে, যার জন্য সেখান থেকে আমার জলটা কম পরিমাণে বাইরে বেরোয়। এই যে আমার কিউটিকল, এখানে আমার একটা, এই আস্তরণটাকে আমি বলবো কিউটিন। এখানে কিউটিন নামে একটা স্নেহ পদার্থ থাকে, যার ফলে এইখান থেকে আমার বাষ্পমোচনটা কিন্তু মানে প্রিভেন্টও হয়ে যাচ্ছে। দেখো দুই পাশে কিন্তু আমার এই কিউটিকলের লেয়ার আছে। এবার আমি কেন বললাম এটা একটা পাতার ইয়ে, তো এটা পাতার আপার সাইড, এটা আমার লোয়ার সাইড। এই দেখো এখানে আমার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়াল, দেখো এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, মানে কি এগুলা আমার স্টোমাটা, ছিদ্র। দেখো উপর দিকে কিন্তু কোন রকম ছিদ্র কিন্তু আমার নেই। দেখো নিচ দিকে আমার এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র, যেখানে দিয়ে আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে বা পত্ররন্ধ্রের সাহায্যে কাজ করতে হবে। কিন্তু ওপর দিকে যেহেতু আমার সূর্যের ডাইরেক্ট পাচ্ছে, এইখানে দেখো কোন রকম কিন্তু আমার ইসে নেই, কোন রকম পত্ররন্ধ্র নেই। এবার এই মাঝখানে আমার কি থাকে, মেসোফিল সেল থাকে, যেগুলো আমার কি এই মেসোফিল সেল এবং জাইলেম ফ্লোয়েম, এগুলো আমার সবকিছু থাকে। এই হচ্ছে আমরা একটা পাতার মানে যে ত্বক, সেটার স্ট্রাকচার। এবার আমরা তাহলে এখানে দেখবো এই যে কিউটিকলের মাধ্যমে যে আমার বাষ্পমোচন, তাহলে আগেই বলতে পারি 1 নাম্বার পয়েন্ট, 3 থেকে 10% বাষ্পমোচন এই কিউটিকলের মাধ্যমে হচ্ছে, মাধ্যমে হয়। 2 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি, যে ত্বকীয় অংশ কিউটিন নামক এক প্রকার স্নেহ পদার্থ থাকে। এই যে আমার ত্বকীয় অংশ, ত্বকীয় অংশে কিউটিন নামক এক ধরনের
স্নেহ পদার্থ থাকে। এই যে কিউটিন, এই কিউটিনটা কি, যেটা এই যেখানে দেখলাম আমরা কিউটিন, এই কিউটিনটা হচ্ছে আমার একটা ইনসুলেটর, ইনসুলেটর, যেটা আমার কি করে, ইনসুলেটর, যেটা আমার বাষ্পমোচন প্রতিরোধ করে, বা এটা কি করে, হ্রাস ঘটায়, যেন অতিরিক্ত জল যেন বেরিয়ে না যায়, অবশ্যই বেরোতে দিবে কিন্তু আবার অতিরিক্ত যেন না হয়ে যায়, এই জন্য ত্বকীয় অংশে আমার এই কিউটিন নামক স্নেহ পদার্থ থাকে, যেটা কিনা বাষ্পমোচনটাকে প্রিভেন্ট করে। বোঝা গেল? এই গেল হচ্ছে আমার টোটাল বাষ্পমোচন। তাহলে আমরা কি কি দেখলাম এখন পর্যন্ত? আমরা দেখলাম হচ্ছে এখানে এই বাষ্পমোচন কাকে বলে এবং এই বাষ্পমোচন কোথায় কোথায় দিয়ে হচ্ছে, তিনটে জায়গা দিয়ে, যে একটা আমার পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে, একটা হচ্ছে আমার এখানে লেন্টিসেলের মাধ্যমে হচ্ছে, এবং আরেকটা আমরা দেখলাম এই কিউটিকলের মাধ্যমে হচ্ছে। এবার আমরা দেখব এই বাষ্পমোচনের শর্ত কি কি। এই যে বাষ্পমোচন, এর কখন বেশি হবে কখন কম হবে আমরা জানি, আমরা সালোক সংশ্লেষণ সবকিছু পড়ি যে কখন বেশি হবে কখন কম হবে। এই বাষ্পমোচনের আমাদের দেখতে হবে শর্তটা কি কি, কি কি উপায়ে বেশি হচ্ছে কি কি উপায়ে কম হচ্ছে। এখানে আমাদের বাষ্পমোচনের দুই ধরনের শর্ত থাকবে, এখানে আমরা দুই ধরনের শর্ত দেখতে পাবো। একটা বাহ্যিক শর্ত এবং আরেকটা হচ্ছে আমার এখানে অভ্যন্তরীণ শর্ত। এই বাহ্যিক শর্ত মানে আমার বাইরে, এর আন্ডারে আমার কারা কারা পড়বে, দেখো এর আন্ডারে আমার পড়বে হচ্ছে বায়ু প্রবাহ, আর্দ্রতা আর হচ্ছে উষ্ণতা। এবং এই অভ্যন্তরীণ শর্তের মধ্যে কারা কারা পড়বে? অভ্যন্তরীণ শর্তের মধ্যে পড়ছে হচ্ছে আমার পাতার গঠন, পাতার গঠন, ঠিক আছে? পাতার গঠন, ওকে। তাহলে এই তিনটা বাহ্যিক শর্তের মধ্যে আমার বায়ু প্রবাহ পড়লো, এই আর্দ্রতা পড়লো এবং এই উষ্ণতা পড়লো। এবার আমরা জানবো কখন কোনটা বেশি হইলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় বা কমে যাচ্ছে। এক সেকেন্ড বলছি। হ্যালো, ওকে, দেখো এবার তাহলে আমরা দেখবো কোন কোন অবস্থায় আমার এই বাষ্পমোচনের বেগ বৃদ্ধি পায় বা হ্রাস পায়। ফার্স্টে আমরা দেখি এই বায়ু প্রবাহতে আমার কি হচ্ছে, ওকে। আচ্ছা, একটা দিয়ে রেখে দিচ্ছি, দেখো বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচন বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। বোঝা গেল? তাহলে কি বললাম, এই বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়, ওকে। নেক্সট এখানে আছে আমার আর্দ্রতা। আর্দ্রতা কি হবে? আর্দ্রতা বাড়লে বাষ্পমোচন
বাষ্পমোচনের হার হ্রাস ঘটে। যে যদি আর্দ্রতা আমার বাড়ে তাহলে আমার বাষ্পমোচনের হার কমবে। আচ্ছা, হ্রাস ঘটে ডাইরেক্ট আমরা কমবে লিখি, তাহলে সুবিধা হবে, হার কমবে। ঠিক আছে, মানে আর্দ্রতা মানে কি, অলরেডি বাতাস আগের থেকে জলীয় বাষ্প পূর্ণ। আর্দ্রতা মানে বাতাস আগের থেকে জলীয় বাষ্প পূর্ণ অবস্থায় আছে, পূর্ণ অবস্থায় আছে। এবার বাতাসে অলরেডি জলটা আছে, অতিরিক্ত কি জল ও আর শোষণ করবে। তো এখানে কি বলতে, যখনই আমার আর্দ্রতাটা বাড়বে বাষ্পমোচনের হারটা আমার কমে যাবে। এবার এখানে আছে আমার উষ্ণতা, কি লিখবো এখানে আমরা, উষ্ণতা বাড়লে বাষ্পমোচন বাড়বে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের বাহ্যিক শর্তের ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে, এই গেল হচ্ছে আমার বাষ্পমোচনের ব্যাপার। তার মানে কি, যদি আমরা এখানে তিনটা শর্ত দেখলাম, যেখানে কি আমার যদি বায়ু প্রবাহর বেগ বৃদ্ধি পায়, বাতাস বেশি ভালো চলাচল করে, তাহলে আমার সেখান থেকে কি পাতার থেকে জলটা বাষ্প হতে সুবিধা হবে, তাহলে এর ফলে আমার বাষ্পমোচনটা বাড়বে। নেক্সট আমার কি আছে, আর্দ্রতা। আর্দ্রতা মানে বাতাসটা আমার আগের থেকে অলরেডি জলীয় বাষ্প পূর্ণ, ও আর জল গ্রহণ করার মতো ক্ষমতায় নেই, তাহলে অবশ্যই আর্দ্রতা যত বাড়বে তত বাতাসে আমার জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকবে। তো এর ফলে ও আর জল গ্রহণ করতে পারবে না, তার মানে কি তখন আমার বাষ্পমোচনের হারটা কমে যাবে। এবং উষ্ণতা, অবশ্যই উষ্ণতা যত বাড়বে তত পাতার থেকে জলটাও কি করবে, গ্রহণ মানে শোষণ করে নেবে, বাষ্প করে নেবে। তো উষ্ণতা বাড়লে আবার বাষ্পমোচনটা বাড়বে। এবার আমার আছে এখানে পাতার গঠন, যেটা আমার একটা অভ্যন্তরীণ শর্ত। যে আগেই বলছি কিউটিক্যাল পাতার গঠন মানে কি, আমার পাতার স্ট্রাকচারটা। এবার কি ওই পাতার যে টেক্সচার, ওই কিউটিক্যাল যত বেশি পুরু হবে মানে যত মোটা হবে, সেখানে কিউটিনের পরিমাণও তত বেশি থাকবে। এবং আমরা একটু আগেই পড়ে আসলাম, যে কি পড়লাম এখানে, এই যে কিউটিন যেটা আমার বাষ্পমোচনটাকে হ্রাস ঘটায়। তার মানে কি, যত পাতা আমার সরু হবে বা পাতা একদম পাতলা হবে লেয়ারটা, সেখান থেকে বাষ্পমোচন বেশি হবে। কিন্তু যদি আমার পাতার গঠন, যদি আমার কিউটিক্যাল পুরু হয়, সেখানে আমার কিউটিনের পরিমাণ বেশি থাকবে, এর ফলে কিন্তু আমার বাষ্পমোচনটা কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো এখানে, কিউটিক্যাল যত, এখানে আমরা বলতে পারি যে এখানে পাতার গঠন যেটা আছে, ঠিক আছে, এখানে আমরা কি লিখবো, যে কিউটিক্যাল যত পুরু হবে বাষ্পমোচনের হার তত কম হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার অভ্যন্তরীণ শর্ত। আশা করি এটা সবার ক্লিয়ার, এখানে কারো আর কোনো প্রবলেম নেই। এই গেল আমার বাষ্পমোচনের শর্ত। এবার আমরা দেখব হচ্ছে এখানে বাষ্পমোচনের তাৎপর্য কি। এই যে আমরা বাষ্পমোচন করছি, এটা আমরা কেন পড়বো, এটার তাৎপর্যটা কি, আমাদের এটা পড়ার কি আছে। এটার তাৎপর্য, এই বাষ্পমোচনের ফলে এই যে মূল দিয়ে যে আমার জলটা শোষণ করছে, বাষ্পমোচনটা কি, আমার পাতা থেকে জলটা বাষ্প হবে। তার মানে কি, এর জন্যই ওই যে মূল থেকে জল শোষণ করছে, গোটা উদ্ভিদ দিয়ে কিন্তু আমার জলের পরিবহন হচ্ছে এই বাষ্পমোচনের জন্যই। কারণ জল যখন পাতায় পৌঁছাবে তখনই তো আমার বাষ্পমোচনটা হবে। তার মানে কি, এখানে আমার জলের পরিবহন হচ্ছে। এবং কি, এই আমার এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে। যে কি বলছে তাহলে এখানে আমার 1 নাম্বার পয়েন্ট, জলের পরিবহনে
সাহায্য করে এবং কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মানে কি উদ্ভিদের দেহটাকে শীতল রাখতে সাহায্য করে। যে আমরা কি বলতে পারি এখানে, উদ্ভিদের দেহ শীতল রাখে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার তাৎপর্য। আমরা জানি এই যে অতিরিক্ত জল যখন আমার বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আমার উদ্ভিদের দেহটা শীতল হচ্ছে। তার মানে কি উদ্ভিদের যে তাপমাত্রা বা টেম্পারেচার, এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমার এই বাষ্পমোচন। এই গেল আমাদের বাষ্পমোচনের তাৎপর্য। ক্লিয়ার? তাহলে এই আমাদের টোটাল বাষ্পমোচনের টপিকটা। এর বেশি আমার এখান থেকে কোয়েশ্চেন মানে আর কিছু নেই। এবং এখান থেকে আমি আগেই বললাম যেখান থেকে আমার বেশিরভাগই কিরকম কোয়েশ্চেন আসবে, শর্ট কোয়েশ্চেন, 1 মার্কসের 2 মার্কসের মানে দেবে না বললেই চলে। তাও যদি তোমাদের মনে হয় সময় দিয়ে দিবে, তো সেই কোয়েশ্চেনগুলো কয়েকটা বলে দিবি, মানে বলে দেবো আমি, কিন্তু অ্যাকচুয়ালি দেয় না বললেই কিন্তু এখান থেকে চলে। ঠিক আছে, তো আশা করি এখানে কারো কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের এই যে বাষ্পমোচন, এখান থেকে আমাদের কি কি জিনিস আমরা দেখলাম, এখান থেকে আমরা দেখতে একটা পেলাম এখানে বাষ্পমোচনের সংজ্ঞা, তারপর বাষ্পমোচনের স্থান বা এটার প্রকারভেদ কোথায় কোথায় হচ্ছে সেটা আমরা দেখলাম। তারপরে আমরা এখানে দেখলাম বাষ্পমোচনের শর্ত, যে কোন কোন ইস্যুতে বাষ্পমোচনটা বেশি হবে বা কম হবে। তারপরে আমরা এখানে দেখলাম বাষ্পমোচনের তাৎপর্য। ব্যাস, এছাড়া এই চ্যাপ্টারে আর কিছু নেই। এখন আমরা করব এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ। এখন আমরা এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ করে নিই, তাহলে আমাদের এই চ্যাপ্টার হয়ে যাবে। তারপর আমরা আরেকটা ছোট চ্যাপ্টার খনিজ পুষ্টি, সেটা আমরা স্টার্ট করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বাষ্পমোচন প্রধানত উদ্ভিদের কোন অংশে ঘটে? মূল, কাণ্ড, পাতা নাকি ফুল? তোমরাও পারবে, যে এখনই বললাম বাষ্পমোচন আমাদের সবচেয়ে বেশি বাষ্পমোচন কোত্থেকে হয়, আমাদের পাতা দিয়ে। তো অবশ্যই এটা হবে অপশন নাম্বার সি, মানে গ নাম্বার অপশন, পাতা দিয়ে আমাদের বাষ্পমোচন ঘটে। নেক্সট কি আছে, পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বলতে কি বোঝো? পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বলতে কি বোঝো? দেখো এই যেটা আমার পত্ররন্ধ্র বা স্টোমাটা দিয়ে বাষ্পমোচন হচ্ছে, সেটাকে আমরা বলবো পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। যেটা আমাদের লেন্টিসেল মানে কাণ্ডের যে সদৃশ অংশ, ছিদ্র ছিদ্র, এখান থেকে যে আমার বাষ্পমোচন হচ্ছে সেটাকে আমরা বলবো লেন্টিকুলার বাষ্পমোচন, লেন্টিকুলার ট্রান্সপিরেশন। এই বাষ্পমোচনকে ইংলিশে কিন্তু আমরা ট্রান্সপিরেশনও বলে থাকি, বা এটাকে আরেকটা নামে প্রচ্ছদনও বলা হয়ে থাকে। তো যেটা আমার লেন্টিসেল দিয়ে হচ্ছে সেটাকে আমরা বলবো লেন্টিকুলার ট্রান্সপিরেশন বা লেন্টিকুলার বাষ্পমোচন। ঠিক যেটা পত্ররন্ধ্রের মাধ্যমে হবে সেটাকে আমরা বলবো স্টোমাটাল ট্রান্সপিরেশন, ইংলিশে বলা হয় স্টোমাটা, তো সেই জন্য সেটাকে আমরা স্টোমাটাল ট্রান্সপিরেশনও বলতে পারি বা পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনও বলতে পারি। আর যেটা আমার ত্বকের সাহায্যে হচ্ছে সেটাকে আমরা ত্বকীয় বাষ্পমোচন বলবো বা কিউটিকুলার ট্রান্সপিরেশন বলবো। ওকে, ত্বকের ইংরেজি হচ্ছে আমার কিউটিকল, তো এটাকে আমরা কিউটিকুলার ট্রান্সপিরেশনও বলতে পারবো। এবার এখানে আছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বলতে কি বোঝো? অপশন নাম্বার ক কি আছে, মূল দিয়ে জল শোষণ। অপশন নাম্বার খ কিউটিকল দিয়ে জল বের হয়ে যাওয়া। অপশন নাম্বার সি পত্ররন্ধ্র দিয়ে জল বের হয়ে যাওয়া। অপশন নাম্বার ডি কাণ্ড দিয়ে জল বের হওয়া। দেখো এই যে আমার মূল দিয়ে জল শোষণ, সেটা তো আমার জল শোষণ করছে। কিউটিকল দিয়ে জল বের হওয়া, যেটাকে আমরা বলবো ত্বকীয় বাষ্পমোচন বা কিউটিকুলার ট্রান্সপিরেশন। পত্ররন্ধ্র দিয়ে জল বের হওয়া মানে এটাকে আমরা কি বলবো, পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন। ইয়েস, এটা হবে অপশন নাম্বার গ। আর যেটা কাণ্ড দিয়ে সেটাকে আমরা বলবো লেন্টিকুলার ট্রান্সপিরেশন বা লেন্টিকুলার বাষ্পমোচন। ওকে, নেক্সট কোশ্চেন কি, কোশ্চেন নাম্বার 3, লেন্টিসেল কোথায় থাকে? পাতায়, মূলে, কাণ্ডে নাকি ফুলে? এটাও হবে অপশন নাম্বার সি, সবই সি হচ্ছে, দেখতে পাচ্ছি অপশন নাম্বার গ কাণ্ডে। লেন্টিসেল হবে আমার, কোথায় থাকে লেন্টিসেল? কাণ্ডের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র সদৃশ। 4 নাম্বার, বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদের জীবনে কি প্রভাব পড়ে? বৃদ্ধি ব্যাহত হয়। অপশন নাম্বার খ আছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
অপশন নাম্বার গ আছে জলের সঠিক পরিবহন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, এবং অপশন নাম্বার ডি আছে যেটা ঘ উদ্ভিদের মৃত্যু হয়। তাহলে বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদের কি প্রভাব পড়ে? এই অপশন, এখানেও অপশন নাম্বার গ যেটা আমার জলের সঠিক সংবহন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নেক্সট কি আছে কোশ্চেন নাম্বার 5, কোন হরমোন পত্ররন্ধ্র বন্ধ করে এবং বাষ্পমোচন কমায়? এটা কিন্তু আমি বলিনি পড়াতে। তাহলে এখানে আছে আমার কোন হরমোন পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে। এই যে দেখলাম না, কোনো কোনো পত্ররন্ধ্র খোলা, কোনোটা আবার বন্ধ। তাহলে কোন কোন হরমোন পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে? এবং যখনই আমার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, তো সেখান থেকে তো আমার বাষ্পমোচন হবে না, কারণ পত্ররন্ধ্র দিয়েই তো আমার জলটা বাইরে বেরোচ্ছে। এবার ওটা বন্ধ মানে সেখান থেকে আমার কোনো রকমের বাষ্পমোচন হবে না। তো এটা কি হবে? অক্সিন, জিব্রেলিন, ইথিলিন নাকি অ্যাবসিসিক অ্যাসিড? এটা হবে অপশন নাম্বার ঘ, যেটা আমার অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক অ্যাসিড, এই যে অ্যাবসিসিক হরমোন বা অ্যাবসিসিক অ্যাসিড, এটা হচ্ছে উদ্ভিদের যত রকম শারীরবৃত্তীয় কাজকর্ম আছে সেগুলোতে সেগুলো কন্ট্রোল করে। মানে একে আমরা স্ট্রেস হরমোন বলি। ওকে, এই তোমরা ক্লাস 10-এ পড়বে, এটাকে আমরা স্ট্রেস হরমোন বলি। ও সমস্ত রকমের যত স্ট্রেস জাতীয় কাজকর্ম আছে উদ্ভিদের, যত শারীরবৃত্তীয় কার্যাবলী, সেগুলো ও নিয়ন্ত্রণ করে। ওকে, নেক্সট 6 নাম্বার, বাষ্পমোচনের ফলে উদ্ভিদের কোন ক্ষতি হতে পারে? জলের অভাব, অতিরিক্ত পুষ্টি, রোগাক্রান্ত হওয়া নাকি ওপরের কোনোটি নয়? তাহলে এখানে কি হবে? বাষ্পমোচনের ফলে উদ্ভিদের কোন ক্ষতি হতে পারে? অবশ্যই যদি বাষ্পমোচনটা বেশি হয়, উদ্ভিদে আমার জলের অভাব হবে। তো এটা হবে আমার অপশন নাম্বার এ, এখানে আমার জলের অভাব হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, বাষ্পমোচনের হার পরিমাপক পরিযন্ত্রটি কি? এটাও আমি তোমাদের পড়াশোনা বলে দিচ্ছি। এই যে বাষ্পমোচন সবকিছু মাপার জন্য আমার একটা ইনস্ট্রুমেন্ট থাকে, তো এই বাষ্পমোচন মাপার জন্য আমার একটা যন্ত্র আছে, তার নাম কি বলছে? স্পাইরোমিটার, ব্যারোমিটার, পোটোমিটার নাকি অক্সানোমিটার? তো এটা হবে অপশন নাম্বার সি, পোটোমিটার, যেটার সাহায্যে আমরা বাষ্পমোচনের হার পরিমাপ করি। কারণ আমরা জানি এই যে ব্যারোমিটার, এই ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ নির্ধারণ করি। অক্সানোমিটার, এটা দিয়ে আমরা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করি। এই যে স্পাইরোমিটারের সাহায্যে আমরা ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করি। আর এই যে পোটোমিটার, যেটার সাহায্যে আমরা বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ করি। এই গেল হচ্ছে আমার বাষ্পমোচনের থেকে কিছু কোয়েশ্চেন। আমি আগেই বললাম এখান থেকে 1 মার্কসেরই আসবে। যদি 2 মার্কস কোনো কারণে দিয়ে দেয়, মার্কস 2 দেয় না, তাও তোমাদের কপাল যদি খারাপ থাকে দিয়ে দিবে। তখন তার জন্য তোমরা পড়বে বাষ্পমোচন কাকে বলে, তারপরে এখানে ধর দিয়ে দিতে পারে যে আমার বাষ্পমোচনের দুটি শর্ত আলোচনা করো। মানে তোমাকে উল্লেখ করে দিবে, ধরো যে একটা অভ্যন্তরীণ শর্ত লেখো, আরেকটা বাহ্যিক শর্ত লেখো, দিয়ে দিতে পারে। বা তোমাকে দিয়ে দিতে পারে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন কিভাবে ঘটে, মানে এটা তুমি যেটুকুনটা আমি লিখে দিলাম ওটুকুনটা লিখবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার মার্কস 2 এর কোশ্চেন। এই বাইরে এখান থেকে আর কোনো কোশ্চেন আসবে না। এইটুকুন কোশ্চেন যেগুলো অলরেডি আমি তোমাদেরকে বলে দিলাম, এগুলোই কিন্তু এখানে আমি পড়ালাম। ঠিক আছে, এই গেল আমাদের বাষ্পমোচন। এবার আমরা করব হচ্ছে, এই আমাদের গেল বাষ্পমোচন কমপ্লিট। এখন আমরা নেক্সট যে টপিক আছে আমাদের এই খনিজ পুষ্টি, এটা নিয়ে আলোচনা করব। এটাও ভীষণই একটা ইজি টপিক। ওকে, দেখো ফার্স্টে আমার কি আছে? খনিজ পুষ্টি। ফার্স্টে আমরা এই খনিজ পুষ্টির ডেফিনেশন পড়বো। এটার ডেফিনেশন পড়বো। কি বলছে দেখো এখানে, উদ্ভিদ ও প্রাণী দেহ গঠন এবং পুষ্টি সাধনের জন্য বিভিন্ন মৌলিক উপাদানের প্রয়োজন হয়।
আচ্ছা, এই যে আমাদের দেহে দেখবে অনেক রকমের কিন্তু উপাদান থাকে, এবং এই কোনো না কোনো উপাদানে যদি আমার কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমার শরীরে অসুখ দেখা যায়। ঠিক তেমনি উদ্ভিদ দেহেও যদি কোনো কিছুর প্রবলেম হয়, সে কোনো উপাদান কম বেশি হয়, তাহলে কিন্তু তাদের কিন্তু প্রবলেম দেখা দেয়। তো তাই বলছে উদ্ভিদ বা প্রাণীদের দেহ গঠন বা পুষ্টি সাধনের জন্য বিভিন্ন মৌলিক উপাদানের প্রয়োজন হয়। এইসব পুষ্টি উপাদান জীবদেহের কোষ গঠন, বিপাক, ক্লোরোফিল সংশ্লেষ ইত্যাদি কার্যে অংশ নেয়। এই যে আমাদের উপাদানগুলো আমরা গ্রহণ করছি, এবার এমনি এমনি তো করছি না, এগুলোর কোনো না কোনো ফাংশন আছে। তো উদ্ভিদের বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে, বা উদ্ভিদের কোষ গঠনে সাহায্য করে, বা ওদের ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে। তো এই কাজগুলো করে। এই উপাদানগুলির কম বেশি হলে জীব দেহে নানা রকম রোগ লক্ষণ প্রকাশ পায়। এই গেল হচ্ছে আমাদের খনিজ পুষ্টির সংজ্ঞা। যদি আমরা আরেকটু ভালোভাবে লিখতে চাই, তখন আমরা বলতে পারি যে উদ্ভিদ দেহের কিছু নির্দিষ্ট পরিমাণে থেকে উদ্ভিদ দেহের বিপাক, বৃদ্ধি ও ক্ষয় পূরণে সাহায্য করে। সাহায্য করে। এই হচ্ছে আমাদের খনিজ পুষ্টির একটা পারফেক্ট ডেফিনেশন। ওকে, তো এটাই বলবে যে উদ্ভিদ দেহে কিছু অত্যাবশ্যকীয় উপাদান যা উদ্ভিদ দেহে নির্দিষ্ট পরিমাণে থেকে উদ্ভিদ দেহের বিপাক, বৃদ্ধি ও ক্ষয় পূরণে সহায়তা করে। ওকে, এবার আমার এখানে আছে উদ্ভিদ দেহের উপাদান। এই যে আমাদের উদ্ভিদ দেহের যে উপাদান, খনিজ পুষ্টির উপাদান, এটা আমার দুই রকমের হবে, দুই রকমের। একটা হচ্ছে আমাদের ম্যাক্রো উপাদান, ম্যাক্রো উপাদান, আরেকটা হচ্ছে আমার মাইক্রো উপাদান, মাইক্রো উপাদান। একটা ম্যাক্রো উপাদান আর একটা ম্যাক্রো উপাদান। ম্যাক্রো মানে বুঝতে পারছো যেগুলো উদ্ভিদ দেহে আমার বেশি পরিমাণে দরকার, এবং মাইক্রো মানে বুঝতে পারছো যেগুলো আমার উদ্ভিদ দেহে স্বল্প বা অল্প পরিমাণে দরকার। এই গেল হচ্ছে আমাদের উদ্ভিদ দেহে খনিজ পুষ্টি উপাদানের ভাগ। এই ম্যাক্রো উপাদানকে আমরা অতিমাত্রিক উপাদানও বলতে পারি, এই মাইক্রো উপাদানকে আমরা স্বল্পমাত্রিক উপাদানও বলতে পারি। এবার আমরা এগুলোর ডেফিনেশন পড়বো। দেখো কি বলছে এখানে, এই যে আমার ম্যাক্রো উপাদান যেটা আমার উদ্ভিদ দেহে বেশি করে থাকে, কি বলছে, যে পরিপোষক মৌলগুলি উদ্ভিদ দেহে তুলনামূলকভাবে বেশি পরিমাণে 1 থেকে 10 mg পার গ্রাম শুষ্ক ওজন থাকে তাদের অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রো পরিপোষক বলে। উদ্ভিদের ম্যাক্রো পরিপোষক মৌলগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর এখানে ফসফরাস, তারপর এখানে পটাশিয়াম, তারপর সালফার, ম্যাগনেসিয়াম এবং এখানে ক্যালসিয়াম। এগুলা হচ্ছে আমার উদ্ভিদ দেহের বেশি পরিমাণে থাকে। তোমরা বুঝতেই পারছো যে এখানে ম্যাক্রো বা এটাকে আমরা এখানে
এই যে অতিমাত্রিক পরিপোষকও বলবো, যে পরিপোষকগুলি উদ্ভিদ দেহে বেশি পরিমাণে থাকে। এই যে এখানে দেওয়া আছে 1 থেকে 10 mg পার গ্রাম, এটা থেকে কোয়েশ্চেন আসে, মাঝে মাঝে এমসিকিউতে আসে। এই যে আমার অতিমাত্রিক উপাদান বা হচ্ছে আমার এই ম্যাক্রো উপাদান, এটা উদ্ভিদ দেহে কত পরিমাণে থাকে, তখন তোমাকে লিখতে হবে 1 থেকে 10 mg পার গ্রাম। বেশি পরিমাণে থাকে তাদেরকে আমরা অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রো পরিপোষক বলবো। উদ্ভিদের ম্যাক্রো পরিপোষকের এক্সাম্পল এগুলো অনেক সময় আমার এমসিকিউতে দেয়। মনে করো তোমাকে 3টা মাইক্রো উপাদান বলে দিল, আর একটা ওখানে তোমাকে ম্যাক্রো উপাদান দিয়ে দিল। এবার তোমাকে বলবে নিচের কোনটি ম্যাক্রো উপাদান, এই জন্য তোমাকে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। তাহলে ম্যাক্রো উপাদানের মধ্যে আমার কে কে পড়ে মাথায় রাখবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো আমার সব উদ্ভিদের কি ম্যাক্রো উপাদান বা ওদের অতিমাত্রিক লাগে। এবার এখানে আছে আমার মাইক্রো উপাদান বা যেটাকে আমি এখানে স্বল্প মাত্রিক বলবো। এদের পরিমাণটাও খুব আসে, মাথায় রাখতে হবে। কি বলছে, যেসব পরিপোষকগুলো উদ্ভিদ দেহে অতি অল্প পরিমাণে লাগে এবং উদ্ভিদে এদের পরিমাণ 0 থেকে 1 mg পার গ্রাম শুষ্ক ওজন বা তারও কম, তাদের স্বল্প মাত্রিক পরিপোষক বা মাইক্রো পরিপোষক বলা হয়। এগুলি কি কি, এই ফেরাস, তারপর আমার জেটেন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, মলিবডেনাম এন্ড ক্লোরিন। একটা জিনিস মাথায় রাখবে, এই যে মাইক্রো উপাদান যেগুলো আছে ফেরাস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, মলিবডেনাম, ক্লোরিন, এগুলো প্রত্যেকটি আমার মাইক্রো উপাদান। কিন্তু অনেক বইতে এই ফেরাসকে কিন্তু এখানে আমার এই ম্যাক্রো নিউট্রিয়েন্টও বলা আছে। এটাকে আমরা অনেক বইয়ে এই ম্যাক্রো উপাদান হিসেবেও দেখতে পাবো, ঠিক আছে। ম্যাক্রো এলিমেন্ট বা ম্যাক্রো উপাদান হিসেবে দেখতে পাবো। মনে করো তোমাকে কোশ্চেন দিয়ে দিল নিচের কোনটি ম্যাক্রো উপাদান, এবার তোমাকে এখানে অপশন দিয়ে দিল ফেরাস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ আর বোরন। তখন তুমি ভাববে যে এই চারটাই তো আমার মাইক্রো উপাদান, তাহলে এখানে ম্যাক্রো উপাদান তো নেই, তার মানে কোশ্চেনটা ভুল। না, যখন আমার এরকম এই চারটা মনে করো অপশনে থাকবে যে এবং লেখা থাকবে নিচের কোনটি ম্যাক্রো উপাদান, তখন কিন্তু আমাকে ফেরাসের মধ্যে টিক করতে হবে, কারণ এই ফেরাসকে অনেক বইতে ম্যাক্রো উপাদানও বলে। দেখো মাইক্রো মানে কি, যাদের পরিমাণটা 0 থেকে 1 mg পার গ্রাম, কিন্তু এর মধ্যেও আমার এই ফেরাসের পরিমাণটা বেশি। তো তাই আমরা এই ফেরাসকে অনেক সময় ম্যাক্রো উপাদানও বলে থাকি। তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। যদি এটা যদি থেকেও থাকে এবং তার সাথে যদি এদিকে যদি কোনো একটা অপশন থাকে, তাহলে আমরা অবশ্যই ম্যাক্রো উপাদান হিসেবে আমরা এদেরকেই টিক করব। যদি ফেরাস যদি থেকেও থাকে এবং এদিকের কোনো অপশনের মধ্যে যদি থাকে, তাহলে আমরা অবশ্যই ম্যাক্রো উপাদান হিসেবে এই কয়টা অপশনকেই টিক করব। কিন্তু বাই চান্স মনে করো এগুলো থাকলো না, শুধু আমাকে এখান থেকে 4টা অপশন দিল, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ফেরাসটাকেই ম্যাক্রো উপাদান বলে টিক করব। বোঝা গেল আমার কথা? তাহলে এই আমার 2 রকম উপাদান, একটা মাইক্রো উপাদান আর একটা হচ্ছে আমার ম্যাক্রো উপাদান। ওকে, এই মাইক্রো উপাদানকে আমরা ট্রেস উপাদানও বলে থাকি বা ট্রেস এলিমেন্ট, ট্রেস উপাদান, ঠিক আছে। এবার এই যে আমার মাইক্রো উপাদান, দেখো এদের পরিমাণ ভীষণই অল্প পরিমাণে। এবারে মাইক্রো পরিমাণ মানে মাইক্রো উপাদানের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে উদ্ভিদ দেহে আমাদের টক্সিসিটি হয়, অর্থাৎ বিষক্রিয়ার সৃষ্টি হয়। তাহলে আমরা কি বলবো এখানে, এই মাইক্রো উপাদানের পরিমাণ বেশি হলে উদ্ভিদ দেহে টক্সিসিটি বা বিষক্রিয়ার সৃষ্টি হয়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এদের পরিমাণ সামান্য। এবার অবশ্যই এদের পরিমাণ বেশি হয়, আজকে মনে করো যেই জিনিসটার
পরিমাণ তোমার শরীরে কম দরকার, কিন্তু এটা মনে করো বেশি হচ্ছে, তাহলে অবশ্যই তোমার শরীরে রোগ হবে। তো ঠিক গাছেরও কিন্তু আমার সেম জিনিস। ওকে, এবার আমাদের আছে হচ্ছে এই যে আমার এখানে খনিজ মৌল, এই যে এত কিছু আমরা পড়লাম, এই বোরন বলো, তারপরে ফেরাস, জিঙ্ক, তারপর হাইড্রোজেন, তারপর ওখানে পটাশিয়াম, ক্যালিয়াম, তারপর হচ্ছে ফসফরাস, এই যে এত খনিজ মৌল, এগুলোর আমার কিছু সাধারণ কাজ আছে। এবার আমরা এদের এই সাধারণ কিছু কাজ করব, ঠিক আছে? দেখো, এই যে আমার খনিজ মৌল, খনিজ মৌলের সাধারণ কাজ। খনিজ মৌলের সাধারণ কাজ কি কাজ? 1 নাম্বার, প্রোটোপ্লাজম গঠন করে। এগুলো প্রত্যেকটা দেখবো কে কিসে সাহায্য করে। প্রোটোপ্লাজম গঠনে সাহায্য করে। তারপর কি 2 নাম্বার দিয়ে আমরা বলতে পারি যে এখানে আমার উৎসেচক ঘটনে সাহায্য করে। উৎসেচক ঘটনে সাহায্য করে। তারপর 3 নাম্বার আমরা বলতে পারি যে এখানে আমাদের অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। তারপর এখানে ক্লোরোফিলের ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে। তারপর এখানে আমার আছে 5 নাম্বার, মনে করো আমরা বলতে পারি যে আমাদের জারণ বিজারণ প্রক্রিয়ায় সাহায্য করে এবং বাফার ক্রিয়ায় সাহায্য করে। জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্য করে এবং এখানে আমাদের এই বাফার ক্রিয়ায় সাহায্য করে। বাফার ক্রিয়ায় সাহায্য করে। এই হচ্ছে আমাদের খনিজ মৌলের সাধারণ কাজ। এবার আমরা জানবো এই কাজগুলা কারা কারা করতেছে। এই কাজগুলো কারা কারা করতেছে, দেখো ফার্স্টে তাহলে আমরা দেখলাম এই বিভিন্ন যে খনিজ মৌল এরা কি কাজ করে। আমার প্রোটোপ্লাজম গঠনে সাহায্য করে, উৎসেচক গঠনে সাহায্য করে, অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে, ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে, জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্য করে এবং ওরা বাফার ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে ফার্স্টে আমরা এই 6টা পয়েন্ট পড়বো, তার আগে আমরা এখানে দেখবো এই প্রোটোপ্লাজম গঠন। প্রোটোপ্লাজম গঠন দেখো, উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কাজ, যেগুলো আমি তোমাদের লিখে দিলাম। এখন আমরা এখানে 6টা নিয়েই আলোচনা করব। দেখো কি বলছে এখানে, ফার্স্ট এখানে আছে আমার প্রোটোপ্লাজম গঠন। ফার্স্টে আমার এখানে আছে প্রোটোপ্লাজম গঠন। কি বলছে, বিজ্ঞানী হাক্সলে 1968 খ্রিস্টাব্দে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে বর্ণনা করে। ইকুয়ালস টু কি বলছে, বিভিন্ন মৌলের প্রোটোপ্লাজম গঠনে অংশ নেয়। ওকে, এগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ফেরাস। দেখছো এই যে আমি কেন তখন এই ফেরাসটাকে বললাম ম্যাক্রো উপাদান, কারণ এই যে প্রোটোপ্লাজম যেটা আমাদের জীবনের ভৌত ভিত্তি, এই প্রোটোপ্লাজমই আমাদের দেহে সমস্ত রকম কার্যকারিতা সম্পূর্ণ হয়। তো দেখো এখানে ফেরাসটা একটা গুরুত্বপূর্ণ। তো এগুলো দিয়ে আমার প্রোটোপ্লাজম গঠন হচ্ছে, বোঝা গেল? তো কি বলছে তাহলে এখানে, এই যে প্রোটোপ্লাজম এটাকে আমরা কোষের জীবন্ত একটা অংশ বলবো, ঠিক আছে? এইটি হচ্ছে কোষের জীবন্ত অংশ, এটাকে আমরা জীবনের ভৌত ভিত্তি বলবো। এটি কি, এটি
কোষের জীবন্ত অংশ যেখানে উদ্ভিদ দেহের সমস্ত শারীরবৃত্তীয় কার্যকলাপ ঘটে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোটোপ্লাজম গঠন, যেখানে আমার এগুলো দিয়ে গঠন হচ্ছে, মাথায় রাখতে হবে না। এবং এটা মাথায় রাখতে হবে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়, এবং এটা কোষের একটা জীবন্ত অংশ যেখানে আমার মানে জীব দেহের বা উদ্ভিদ দেহের সমস্ত রকম যে কার্যকারিতা আমার এই প্রোটোপ্লাজমেই কিন্তু সংগঠিত হচ্ছে। ওকে, এবার আবার আসছে এখানে নেক্সট উৎসেচক ঘটন। কি বলছে? বিভিন্ন মৌল বা আয়ন, বিভিন্ন মৌল বা আয়ন উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে। উৎসেচকটা আমরা জানি যে উৎসেচক কি করে, কোনো বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে বা হ্রাস ঘটায়। তাহলে কি বলছে এখানে? উৎসেচকের ক্রিয়াকে ত্বরান্বিত করে। যেমন জেডএন কার্বনিক অ্যানহাইড্রেজ ও অ্যালকোহল ডিহাইড্রেজের সঙ্গে এবং Mg2 হেক্সোকাইনাসের কোফ্যাক্টর রূপে কাজ করে। মানে মনে করো এখানে আমার এখানে একটা নিষ্ক্রিয় উৎসেচক আছে, যেটা আমার মনে করো এটা একটা নিষ্ক্রিয় উৎসেচক, এবং এটা আমার সক্রিয় উৎসেচকে কনভার্ট হবে, সক্রিয় উৎসেচকে কনভার্ট হবে। এবার এইখানে আমার কিছু কোফ্যাক্টর মানে এই খনিজ মৌল হিসেবে কাজ করবে, খনিজ মৌল হিসাবে এই কাজ করতে পারে। এখানে কিছু কোফ্যাক্টর থাকবে, এই যেমন বললো Mg+2, এরা কি এই নিষ্ক্রিয় উৎসেচকটাকে আমার এখানে এই সক্রিয় উৎসেচকে পরিণত করবে। এই গেল হচ্ছে আমার উৎসেচকের ঘটন। ওকে, নেক্সট এখানে আমার কি আছে? জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, লৌহ, তামা প্রভৃতি মৌলগুলির বিভিন্ন যোজ্যতা থাকে এবং ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। আমরা জানি এই যে আমার জারণ বিজারণ বিক্রিয়া, জারণে আমার কি হয়? ইলেকট্রন ত্যাগ করে, এবং বিজারণে আমার কি হয়? ইলেকট্রন গ্রহণ করে। তো এখানে আমার মেইনলি কি হয়? এই যে ইলেকট্রন মানে এই জারণে, যদি আমি জারণের কথা বলি তাহলে আমার কি হবে? এখানে ইলেকট্রন, ইলেকট্রনটা আমরা কি দিয়ে লিখি জানো তো? ই মাইনাস, এইভাবে লিখি। এই জারণে আমার ইলেকট্রন ত্যাগ করে। এবং যদি আমরা এখানে বিজারণের কথা বলি তাহলে আমরা এখানে দেখব যে ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে। তার মানে এটা কি? আমার ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের প্রবণতা, যেটা আমার এই জারণ বিজারণ প্রক্রিয়ায় হচ্ছে। এবং এরা কি বিভিন্ন মৌলর যেহেতু যোজ্যতা এদের থাকে, মৌলগুলির বিভিন্ন রকম যোজ্যতা থাকে, তাই এরা ইলেকট্রন পরিবহনে সাহায্য করে, যেটা ত্যাগ করে হোক বা গ্রহণ করে হোক। ওকে, নেক্সট আছে অভিস্রবণীয় ভারসাম্য। অভিস্রবণীয় ভারসাম্য, আমরা জানি এই যে অভিস্রবণ প্রসেসটাকে, যেখানে আমার কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে যাবে এবং তাদের মাঝখানে আমার একটা অর্ধভেদ্য পর্দা থাকে। তাহলে অভিস্রবণটা কি? যেখানে আমার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, বেশি ঘনত্বের দিকে রূপান্তর হবে, কিন্তু ওদের মাঝে আমার একটা অর্ধভেদ্য পর্দা থাকে। কি বলছে? বিভিন্ন খনিজ পদার্থ যেমন নাইট্রেট, সালফেট, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন অভিস্রবণীয় ভারসাম্য বজায় রাখে। এগুলো কি করে? আমার অভিস্রবণীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তো কোশ্চেন আসতে পারে যে অভিস্রবণীয় ভারসাম্য বজায় রাখে নিচের কোন মৌল? তোমাকে কিছু অপশন দিয়ে দিবে, তখন তোমাকে ওখান থেকে কারেক্ট অ্যান্সার কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এবার আমার এখানে নেক্সট এখানে আছে আমার ক্লোরোফিল সংশ্লেষ। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে কাজ করে এবং ক্লোরোফিল সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। এই যে ক্লোরোফিল সংশ্লেষ, যেটা আমার কি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে, তাই না? তাহলে যদি আমাকে বলে এই Mg2+ কিসে সহায়তা করে? ক্লোরোফিল সংশ্লেষে, ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে। এই যে আমার যদি ম্যাগনেসিয়ামের যদি অভাব ঘটে, আমরা জানি এই ম্যাগনেসিয়ামটা আমার একটা ম্যাক্রো উপাদান, এবারে ম্যাগনেসিয়ামের যদি আমার অভাব ঘটে তাহলে আমার কি হবে? তাহলে আমার ক্লোরোসিস রোগ হবে, যার ফলে পাতা আমার হলদে হয়ে যাবে। আমরা জানি এই ক্লোরোফিলের জন্যই কি আমার পাতার কালার সবুজ থাকে। তাহলে এখানে যদি আমার ম্যাগনেসিয়ামের পরিমাণে যদি কম থাকে তাহলে ক্লোরোফিলটা তৈরি হবে কি করে? এবার ক্লোরোফিল না থাকলে পাতা আমার সবুজ থাকবে কি হবে? তখন পাতা কিন্তু আমার কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি এই ম্যাগনেসিয়ামের অভাবে আমাদের কি রোগ হচ্ছে? এর অভাবে আমাদের ক্লোরোসিস হয়, এবং এটার ফলে আমাদের কি হচ্ছে? পাতার বর্ণ হলদেটে হয়ে যায়। কারণ কি? আমার ক্লোরোফিল সংশ্লেষ হচ্ছে না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, পাতা এখন আমার হলদেটে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই ক্লোরোফিল সংশ্লেষ সাহায্য করে আমার Mg+ আয়ন, এবং যখন এর অভাব হচ্ছে ম্যাগনেসিয়ামের তখন পাতায় আমার ক্লোরোসিস রোগ হচ্ছে, কারণ সেখানে ক্লোরোফিল সংশ্লেষ করতে পারছে না। তো এর ফলে পাতা তো আমার সবুজ থাকবে না, কারণ সেখানে ক্লোরোফিলের অভাব। তো এর ফলে সেই পাতা কিন্তু আমার হলদেটে হয়ে যাবে। নেক্সট আছে বাফার ক্রিয়া। কি বলছে? মাটি থেকে শোষিত অধিকাংশ খনিজ লবণ কোষের অম্লতার পরিবর্তন ঘটায়। এই যে ওরা এত কিছু শোষণ করছে, তো অবশ্যই কিন্তু ওরা কি করবে? এই যে কোষটা আম্লিক করে দিবে বা ক্ষারীয় করে দিতে পারে। ওকে, মানে যেরকম যেহেতু এত রকমের মৌল, এবার কোনো মৌল অম্ল করে, কোনো মৌল ক্ষারীয় করে, তো এই বাফারটা কি করে? বাফারটা সেই যে চেঞ্জেসটাকে আমার মানে পরিবর্তন করতে বাধা দেয়। মেনলি এই বাফারের কাজ কি? এই বাফারটা আমাদের কি করে? এই পিএইচ পরিবর্তনে বাধা দেয়। তাহলে এখানে কি বলছে? এখানে মাটি থেকে শোষিত অধিকাংশ খনিজ লবণই কোষের অম্লতার পরিবর্তন ঘটায়। সো কার্বনেট ও ফসফেট যৌগগুলি বাফার রূপে কাজ করে এবং প্রোটোপ্লাজমের পিএইচ পরিবর্তনে বাধা দেয়। তার মানে যদি বলি বাফার ক্রিয়ায় অংশগ্রহণ করে এমন কিছু খনিজ মৌলের নাম, তখন কিন্তু আমাকে বলতে হবে এই কার্বনেট বা ফসফেট জাতীয় যৌগগুলি আমার এই বাফার ক্রিয়ায় অংশগ্রহণ নেয়, যারা কি করে? কোষের পিএইচ পরিবর্তনে বাধা দিচ্ছে। বোঝা গেল? এবার আমাদের আরেকটা রোগ পড়তে হবে, যেটা আমাদের কি ক্যালসিয়ামের অভাবে হচ্ছে। ক্যালসিয়াম। ওকে, এবার আমরা দেখব এই ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়। এর অভাবে আমাদের নেক্রেসিস বলে একটা রোগ হয়। নেক্রেসিস হয়। এটা কি? এই যে নেক্রেসিস হয়, এই নেক্রেসিস জিনিসটা কি? এই নেক্রেসিসটা কি? চলো আমরা দেখে নিই। এটা কি? এখানে হচ্ছে এর ফলে পাতার কোষের মৃত্যু হয়। কি বলছে? এর ফলে পাতার কোষ বা টিস্যুর মৃত্যু ঘটে এই ক্যালসিয়ামের অভাবে। এর ফলে কি হয়? এখানে পাতার কোষ বা টিস্যুর মৃত্যু ঘটে। ঠিক আছে? তাহলে এর ফলে পাতার কোষ বা টিস্যুর মৃত্যু ঘটে। কিভাবে? এই ক্যালসিয়ামের অভাবে আমার কি হয়? এখানে এই নেক্রেসিস রোগ হয়, যার ফলে পাতার কোষ বা টিস্যুর মৃত্যু ঘটে। ওকে, এই গেল হচ্ছে আমাদের টোটাল খনিজ মৌলের চ্যাপ্টার। তাহলে এইখান থেকে আমি আগে বললাম সেরকম কোনো ব্রড কোশ্চেন আসবে না। আমরা এখান থেকে শুধুমাত্র কি পড়লাম? এই খনিজ মৌলের ডেফিনেশনটা পড়লাম, সংজ্ঞাটা,
তারপর এখানে খনিজ পুষ্টির উপাদান, যেটা একটা ম্যাক্রো এবং একটা মাইক্রো, একটা অতিমাত্রিক একটা স্বল্পমাত্রিক, সেটা পড়লাম। এবং কোনগুলো অতিমাত্রিক এবং তাদের পরিমাণটা কি সেটা জানলাম। এবং এখানে মাইক্রো উপাদানের পরিমাণ এবং কোনগুলো আমার মাইক্রো উপাদান সেটা জানলাম। এবং মাইক্রো উপাদানের মধ্যে আমার একটা ম্যাক্রো উপাদান থাকে ফেরাস, সেটা আমরা জানলাম। এবং এই মাইক্রো উপাদান বেশি হলে আমাদের শরীরে বিষক্রিয়া হয়, সেটা জানলাম। তারপর এখানে খনিজ মৌলের কিছু সাধারণ কাজ আছে, কে কিসে সাহায্য করছে সেটা জানলাম। এবং এদের আমরা একটু সম্পর্কে আমরা এদেরকে জেনে নিলাম যে কে অ্যাকচুয়ালি কি কাজ করছে। এই গেল আমার টোটাল খনিজ মৌলের চ্যাপ্টারটা। এবার আমরা দেখবে তোমাদের বইয়ে আরো ভালো করে লেখা আছে যে কিছু চার্ট দেওয়া আছে, ওই চার্ট গুলো তোমরা আরো ভালো মতো পড়বে, তোমরা আরো ভালো মতো ডিটেলসে সবকিছু জেনে যাবে। অলরেডি এর বাইরে আর কিছু পড়ার আমার মনে হয় দরকার নেই এই চ্যাপ্টার গুলোর থেকে। তো যদি তোমরা পড়তে চাও তো তোমরা অবশ্যই কিন্তু বইটা একবার রিডিং দিতে পারো। ওকে, এবার আমরা করব হচ্ছে কিছু এমসিকিউ। ভীষণই অল্প আছে, কারণ আগেই বলছি এই চ্যাপ্টারে বেশি কিছু এমসিকিউ নেই। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে এখানে, উদ্ভিদের জন্য নিচে কোনটি একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? ম্যাক্রো, আয়রন, জিঙ্ক, নাইট্রোজেন নাকি কপার? নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? কি হবে এখানে? ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে কি, আমার এটা উদ্ভিদ দেহে বেশি পরিমাণে আছে, তাই না? এটা আমার কি পরিমাণে বেশি, পরিমাণে বেশি। এটা কত থাকবে পরিমাণে? এই যে 1 থেকে 10 mg পার গ্রাম, তাই না? তাহলে এটা হবে অপশন নাম্বার সি, নাইট্রোজেন। অপশন নাম্বার সি, নাইট্রোজেন, যেটা হচ্ছে আমার একটা ম্যাক্রো উপাদান। নেক্সট 2 নাম্বার, উদ্ভিদের ক্লোরোফিল তৈরির জন্য কোন খনিজটি প্রয়োজন? ক্লোরোফিল তৈরির জন্য মানে ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করছে, ক্যালসিয়াম, নাইট্রোজেন, সালফার নাকি ম্যাগনেসিয়াম? তো আমরা জানি এই ম্যাগনেসিয়াম অণু যেটা আমাদের কি করে, ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে, কোশ্চেন নাম্বার 3, কোন মৌল ক্লোরোফিল সংশ্লেষ করে? কোন মৌল ক্লোরোফিল সংশ্লেষ করে? এটাও হবে ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম নাকি ফসফরাস? তোমরা জানি এটাও হবে অপশন নাম্বার এ, ম্যাগনেসিয়াম। মানে দুটোই আমার কিন্তু প্রায় সেম কোশ্চেন ছিল, একটা ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে আর একটা ক্লোরোফিল সংশ্লেষ করে, দুটোই আমার সেম কোশ্চেন। তো এই গেল হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার, মানে এই দুটো চ্যাপ্টারে কিছু কোশ্চেন। এবং আগেই বললাম এখান থেকে সেই রকম টাইপের কোশ্চেন আসে না, তো যেগুলো বললাম আমি আগে পড়াতে পড়াতে সেই রকম কোশ্চেনই আসে, তো এর বাইরে এখান থেকে আর কিছু আসবে না। ওকে, তো এই ছিল তোমাদের আজকের টোটাল ক্লাস। তো সবাইকে থ্যাংক ইউ, আজকের মতো ক্লাস এই অবধি। দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা কিন্তু যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটিকে একটু লাইক করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, যেন তারাও যেন পড়তে পারে। এবং এরকম আরো ভিডিও, এরকম আরো ক্লাসেস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই অবধি, সবাইকে থ্যাংক ইউ, টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট একটা ক্লাসে। বাই বাই।